আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সুজয়, আমরা যে তালিকা আমাদের দর্শকদের দেখিয়েছিলাম বা জানিয়েছিলাম, পুরো সেই তালিকা একেবারে মিলে গিয়েছে এবং সেই বিজেপির প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক কিন্তু শুভেন্দু অধিকারী। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো জায়গায় তাকে প্রার্থী করা হয়েছে। আমরা সেটাই বলেছিলাম যে শুভেন্দু অধিকারীকে দুটো জায়গায় প্রার্থী করা হতে পারে। পুরো মিলে গেল বিজেপির যে প্রার্থী তালিকা। এক ঘন্টা আগে আমরা কিন্তু একটা সম্ভাব্য প্রার্থী তালিকা দেখিয়েছিলাম আমাদের দর্শকদের। সেই প্রার্থী তালিকা একেবারে হুবহু মিলে গেল। তুমি যেটাতে শুরু করলে যে 294টি বিধানসভা কেন্দ্রে আমাদের রাজ্যে সব থেকে বড় হেভিওয়েট যদি কেউ ক্যান্ডিডেট থাকে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা তো বলতেই হবে, 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই 2021-এর বিধানসভা নির্বাচনে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হারিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রথম থেকেই শুভেন্দু অধিকারীর কাছে এটা শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ আলোচনা করছিল এবং তারা শুভেন্দু অধিকারীকে এটা শেষ পর্যন্ত বোঝাতে মানে বুঝিয়ে রাজি করাতে পারলো, এটা বলাই যায়। কিন্তু শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলেছিল যে তিনি নন্দীগ্রাম তার একেবারে ঘরের যে জায়গা এবং তিনি নন্দীগ্রামের ভোটার, তিনি সেখান থেকেই দাঁড়াবেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষে শুভেন্দু অধিকারীকে বলেছিল যে এটা শুভেন্দু অধিকারীর কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমরা যারা সূত্র মারফত জানতে পাচ্ছি, তিনি কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীকে বলা যেতে পারে নির্দেশ দিয়েছেন বা তিনি বলেছেন। এবং শুভেন্দু অধিকারী অমিত শাহের কথায় শেষ পর্যন্ত ভবানীপুর আসনে লড়তে রাজি হয়। এবং আমরা যেটা দেখলাম খুব উল্লেখযোগ্য যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে কিন্তু শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারীকে একেবারে নিজে তিনি বলেন যে আমরা এটা চাই। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র কুমার যাদব, বিপ্লব কুমার দেব সহ সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব তারা এটা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বা হেভিওয়েট মুখ, সেই মুখ কিন্তু বিজেপিতে কাউকে পাওয়া যাচ্ছে না। একমাত্র যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো মুখ হয়ে থাকে তার নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেটা শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী রাজি হলেন এবং দুইটি একেবারে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রাম দু জায়গা থেকে প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী। দেখো, খড়গপুর সদর তুমি যেটা শুরু করলে, আমরা জানি দিলীপ ঘোষ তিনি কিন্তু এই খড়গপুর 30 বছরের জেতা আসন জ্ঞান সিং সোহনপাল তাকে হারিয়ে খড়গপুরে কিন্তু সদরে বিজেপি বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। এবং কেন্দ্রীয় নেতৃত্বর কাছে তিনি প্রথম থেকেই দাবি করেছিলেন যদি খড়গপুর আসনে তাকে প্রার্থী না করা হয় তাহলে তিনি এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়বেন না। এবং কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু কথা রাখলেন এবং হিরণ চট্টোপাধ্যায় তিনি সিটিং এমএলএ, তাকে কিন্তু তার আসন বদল হচ্ছে। আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যেরকম তার কেন্দ্রে দিলীপ ঘোষকে দেওয়া হয়। আমি সুজয় এটা একটু জানতে চাই, হিরণ চট্টোপাধ্যায় তার কেন্দ্র বদল হচ্ছে তুমি বলছো, খড়গপুর সদরে তাকে আর প্রার্থী করা হচ্ছে না, এটা তো একেবারে পরিষ্কার দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। প্রথম লিস্টে তার নাম নেই, মানে হিরণ চট্টোপাধ্যায়ের নাম নেই। তাকে প্রার্থী করা আদৌ হচ্ছে নাকি তাকে প্রার্থী করা হবেই না, মানে তাকে টিকিট দেওয়া হবে না, এই বিষয়ে কিছু কনফার্ম খবর পাওয়া গেছে? যেটা আজকে এই মুহূর্তে আমরা দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমরা জানি, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা দিল্লিতে 294টি মানে পরবর্তী বাকি যে তালিকা সেই তালিকা তৈরি করতে একেবারে ম্যারাথন বৈঠক করছে। আমরা দিল্লি থেকে যে খবর পাচ্ছি, আমরা জানি যে হঠাৎ করে হিরণ চট্টোপাধ্যায় তিনি বিবাহ বন্ধনের একটা ছবি যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং যেটা নিয়ে তিনি খুব বিতর্কে জড়ায়। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে আরএসএস এর তরফ থেকে এই বিষয়টাকে কিন্তু ভালোভাবে নেওয়া হয়নি। এবং এটাও আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে তুমি যে কথাটা বললে এটা হতে পারে তাকে প্রার্থী নাও করা হতে পারে, সেরকম সম্ভাবনাও কিন্তু একটা থেকে যাচ্ছে। কারণ তিনি যে বিতর্কে জড়িয়েছে সেটা নিয়ে, কারণ
তার এই বিতর্কই না, তাহলে সেক্ষেত্রে সুজয় আমি এটা আর একটু জানতে চাইছি, সেটা হচ্ছে তাহলে যদি হিরণের বিয়েকে কেন্দ্র করে যদি কোনো বিতর্ক থাকে বা সেখান থেকে আরএসএস ভালোভাবে না নেয় বিষয়টা, তাহলে দীর্ঘদিনের আরএসএস বা সংঘের একজন মেম্বার হওয়া, সংঘের একজন প্রচারক হওয়া দিলীপ ঘোষ, তার বিয়ে নিয়েও তো অনেক রকম আলোচনা হয়েছিল, অনেক রকম কথা হয়েছিল, এবং তারপর দেখলাম যে এক প্রকার দিলীপ ঘোষ ব্রাত্যই হয়ে যাচ্ছিলেন দলে। তারপর অমিত শাহ আসলেন, দিলীপ ঘোষ সেখানে মিটিংয়ে গেলেন, তারপর দিলীপ ঘোষের আস্তে আস্তে আমরা দেখতে পেলাম মানে তার দলে অ্যাক্টিভিটি বাড়তে থাকলো। ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদী নাকি দিলীপ ঘোষকে হাত ধরে বলেছেন যে তুমি তো বিয়ে করে নিলে, আমাকে মিষ্টি খাওয়ালে না, এই রকম নাকি কথাও শোনা যাচ্ছে। তাহলে দিলীপ ঘোষের এই বিয়েটা, এই বিষয়টাকে তাহলে কি আরএসএস বা সংঘ ভালো চোখে নিয়ে নিয়েছে, যেই কারণে তাকে প্রার্থী ঘোষণা করা হলো? দেখো, এই আমরা যেটা আরএসএস এর তরফ থেকে জানতে পাচ্ছি, হিরণ চট্টোপাধ্যায় যেভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই মানে বলা যেতে পারে সেটাকে আরএসএস ভালোভাবে নেয়নি। কারণ তিনি আগে একটি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু তার প্রথম পক্ষের স্ত্রীকে তিনি ডিভোর্স না করে আরেকজন কে তার বিবাহ করে নেওয়া বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সেটা কিন্তু সংঘের তরফ থেকে এটা ভালোভাবে নেওয়া হয়নি। কিন্তু দিলীপ ঘোষ যে পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, দেখো আরএসএস এর পক্ষ থেকে কিন্তু প্রথমেও দিলীপ ঘোষের, যেহেতু আরএসএস যারা করে, আরএসএস এর সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত থাকে, তারাও কিন্তু এই বিয়ের বিষয়টা তারা ভালোভাবে নেয়নি। কিন্তু শেষে আরএসএস, বলা যেতে পারে আরএসএস এর সঙ্গে দিলীপ ঘোষের একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের যে বিবাহ বন্ধনের যে পদ্ধতি বা প্রক্রিয়াটা, সেটা কিন্তু মেনে নেয়। দিলীপ ঘোষ যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএসকে জানায় যে তার মায়ের কথা রাখতে তিনি বাধ্য হয়েছে শেষ মুহূর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। তার 80 বছর বয়স্ক তার মা একা বাড়িতে থাকে। যখন তিনি রাজনৈতিক প্রচারে বিভিন্ন জেলায় পৌঁছে যায়, এরকম উদাহরণ তিনি দিয়েছেন যে এরকম অনেক দিন হয়েছে যে তার মা সারাদিন কিছু খেতে পারেনি, খাবার পায়নি, এবং তার মা অনেক সময় শরীর খারাপের সময় তাকে দেখার লোক পায়নি, এবং তার মা নাকি দিলীপ ঘোষের হাতে ধরে দিলীপ ঘোষকে রিকোয়েস্ট করেছিল যে তার বিয়ে করার বিষয়টা। যদিও এই বিষয়টাও কিন্তু আরএসএস প্রথমে কিন্তু ভালোভাবে নেয়নি, কিন্তু আরএসএস প্রথম থেকে এই বিবাহটাকে তারা কিন্তু আপত্তির কথা জানিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটা দেখছি যে আরএসএস নেতা অরুণ কুমারজি দিলীপ ঘোষকে ডাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, এবং দিলীপ ঘোষের কামব্যাক হয়।